ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং অফিসিয়াল আপডেট উঠে এসছে আপনাদের সামনে। একটু আমি বিষয়টাকে শেয়ার করছি। তো আপনারা প্রত্যেকেই জানেন যে অলরেডি 2016 প্যানেলের যে সকল শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী তারা কিন্তু চাকরি হারিয়েছেন দুর্ভাগ্যজনকভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে বর্তমানে 2011 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন একজন কিন্তু চাকরি প্রাপক না, এবং তিনি মনে করছেন যে তিনি চাকরি পেতে পারেন। এই প্রবাবিলিটি বা এই সম্ভাবনা নিয়ে তিনি বর্তমানে কিন্তু কোর্টে কেস করেছেন। প্রসঙ্গক্রমে ওই ক্যান্ডিডেটটি 2011 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং তিনি হয়তো ভালো পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু রেজাল্ট যেটা হয়েছিল অর্থাৎ তিনি এম প্যানেলভুক্ত হননি, সেজন্য করে তার মনের মধ্যে একটা কিন্তু সন্দেহ থেকে গেছিল এবং এই তাড়নায় তিনি কিন্তু 2012 সালে কিন্তু আরটিআই করেন। অর্থাৎ এসএসসি পরীক্ষা হয়েছিল 2011 সালে এবং তিনি আরটিআই করেন 2012 সালে, এবং আরটিআই এর পরিপ্রেক্ষিতে এসএসসি দপ্তর থেকে তিনি কিন্তু খাতার হার্ড কপি পান। আপনাদেরকে জানিয়ে রাখি যে খাতা সম্ভবত সে সময়ে 2 মার্কের করে পরীক্ষা হতো। তো সেই যে প্রশ্নের উত্তর তিনি করেছিলেন সেই খাতার হার্ড কপিটা তিনি কিন্তু কালেক্ট করেন এবং তিনি মনে করছেন যে তিনি যতগুলো উত্তর করেছেন, যতগুলো প্রশ্নের উত্তর করেছেন তার মধ্যে 17টি প্রশ্নের উত্তরের অবমূল্যায়ন হয়েছে। অর্থাৎ 17টি প্রশ্নের তিনি তার প্রাপ্য যে নাম্বার সেই প্রাপ্য নাম্বার থেকে তিনি বঞ্চিত। এখন প্রশ্ন এলো যে ওই ক্যান্ডিডেটটি তিনি 2012 সালে কিন্তু আরটিআই এর কপি পেয়েছিলেন, কিন্তু প্রসঙ্গক্রমে বলা যায় যে 2012 সালের তিনি আরটিআই কপি তো হাতে পেয়েছিলেন, আর এই যে বর্তমান সময় এর মধ্যবর্তী সময়ের মধ্যে তিনি কিন্তু কোনোভাবে কোর্ট কেসে যাননি। কিন্তু যাই হোক, তিনি বর্তমানে কোনো একটা আশার আলো হয়তো পেয়েছেন, এই জন্য করে তিনি কোর্ট কেসে গেছেন। সেক্ষেত্রে বিচারপতি কিন্তু তার এই যে পিটিশন বা এই যে কেস ফাইল করা এ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলেছেন। তিনি বলেছেন যে একটা প্যানেল এক্সপায়ারি হওয়ার পরে সেই প্যানেলটা সম্পর্কে কোনোভাবে প্রশ্নচিহ্ন তোলা যায় কিনা, এবং সেক্ষেত্রে লিমিটেড অ্যাক্ট 1863, এই লিমিটেড অ্যাক্ট 1863 যে একটা সুনির্দিষ্ট অ্যাক্ট আছে এবং সেই অ্যাক্টের মধ্যে কিন্তু কোন কোন ক্ষেত্রে মামলা করা যাবে, কোন কোন ক্ষেত্রে এক্সপায়ারি প্যানেল আছে, বা কোন কোন ক্ষেত্রে মামলা করা যাবে না, বা কোন কোন মামলা করার ক্ষেত্রে কিছু যে সীমাবদ্ধতা আছে সেই লিমিটেশন পিরিয়ড বা ভ্যালিডিটি পিরিয়ড সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ওই অ্যাক্টে কিন্তু বর্ণিত আছে। ফলে সেই অ্যাক্টের নিয়ম অনুযায়ী কিন্তু বিচারক তিনি স্পষ্টই বলে দেন যে এত দিন অতিক্রান্ত হয়ে গেছে। অর্থাৎ 1912 থেকে যদি আমরা ধরি 1923-24 সাল, এত দিন পর্যন্ত যে একটা স্প্যান, এই স্প্যানের মধ্যে তিনি মামলা করেননি। তাছাড়া 1 বছর পর পরীক্ষার পর প্যানেল ক্যান্সেল হয়ে গেছে। সেক্ষেত্রে এক্সপায়ারি অফ প্যানেলের পর এই কেসটা কিভাবে কোর্টে গ্রহণযোগ্য হয়? তখন তার প্রত্যুত্তরে উক্ত ক্যান্ডিডেট তিনি কিন্তু কোর্টকে অনুরোধ করেন এবং তিনি বলেন যে আমার আর অন্য কোনো দাবি নেই, আমার খাতা যে ভুল মূল্যায়ন হয়েছে বা অবমূল্যায়ন হয়েছে এই বিষয়টা নিয়ে আমি সঠিক সিদ্ধান্তে আসতে চাই, অতএব আদালতের তরফ থেকে এই মামলার শুনানিটি অ্যাকসেপ্ট হোক। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে কিন্তু কোর্ট স্পষ্টত বলে দিয়েছে যে 19 জুন 2025 অর্থাৎ গরমের ছুটির পরিসমাপ্তির পর এই মামলাটি কোর্টে উঠবে, এবং সেক্ষেত্রে অবশ্যই যে বিষয়টি আলোকপাত করা হবে কোর্টে এই লিমিটেড অ্যাক্ট 1863, অর্থাৎ এই এক্সপায়ারি অফ প্যানেল অর্থাৎ প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পর সেই প্যানেলের গ্রহণযোগ্যতা, প্যানেল সংক্রান্ত কোনো প্রশ্ন তোলা যায় কিনা সেটা নিয়ে আলোকপাত হবে বা শুনানি হবে ওই সুনির্দিষ্ট ডেটে। ফলে পরবর্তী আরও গুরুত্বপূর্ণ এই সংক্রান্ত আপডেট, অফিসিয়ালি আপডেট যদি পেতে চান আমাদের চ্যানেলটি এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।